হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আলোচনা শুরু করব। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হলো ইন্টারেটিভ সেন্টেন্স প্যাটার্ন, অপটেটিভ সেন্টেন্স প্যাটার্ন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স প্যাটার্ন। তবে এই মূল আলোচনায় যাওয়ার আগে গত ভিডিওতে যে আনফর্চুনেটলি আমি একটা সেন্টেন্স মিস করেছিলাম, সেটা হচ্ছে ল্যাট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স। সে ল্যাট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সেটা আনফর্চুনেটলি মিস হয়ে গেছে। সেটা আজকে আমি কভার আপ করব। তাহলে আর দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। ইন্টারেটিভ সেন্টেন্স প্যাটার্ন। এর আগে এরকম বলেছিলাম যে এটা শুরু করার আগে আমি ইম্পারেটিভ সেন্টেন্স প্যাটার্নের যে সেন্টেন্সটা মিস করেছি, মানে যেটা ল্যাট দিয়ে শুরু হয়, এই ধরনের একটা সেন্টেন্স আছে। এই ধরনের একটা ল্যাটাস, ল্যাট মি, এই ধরনের সেন্টেন্স আছে যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বলেছিলাম যে আদেশ, উপদেশ, অনুরোধ, কিন্তু প্রপোজাল এবং পারমিশন এই দুটো জিনিস আমি আনফর্চুনেটলি মিস করেছি। সেগুলো আমি এখানে একটুখানি বলে রাখি। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা অনুজ্ঞাসূচক বাক্য, গত ভিডিওতে বলেছি। তো সেখানে আমরা বলেছিলাম যে ভার্ব দিয়ে শুরু হবে। যাই হোক, আগের ভিডিওতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন যেই নতুন দুটো সেন্টেন্স যেগুলো মিস করেছিলাম, একটা হচ্ছে যেমন এরকম একটা সেন্টেন্স হতে হবে, লেট আস প্লে ফুটবল। Let us arrange a picnic. Let us decide on the matter. এই যে তিনটে এক্সাম্পল আমি লিখলাম, এখানে লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করি। লেট আস ডিসাইড অন দ্য ম্যাটার, চলো আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিই। তাহলে এই যে তিনটে সেন্টেন্স বলা হয়েছে, এই তিনটে সেন্টেন্স দিয়ে কী বোঝানো হয়েছে? প্রপোজাল বোঝানো হয়েছে, অর্থাৎ প্রস্তাবনা বা সাজেশন বোঝানো হয়েছে। প্রপোজাল অর সাজেশন, পরামর্শ বোঝানো হয়েছে। তাহলে যখন কোনো একটা সেন্টেন্স দিয়ে পরামর্শ দেওয়া হয় বা কোনো একটা সেন্টেন্স দিয়ে যে প্রপোজাল দেওয়া হয়, সেটা আমরা সাধারণত এইভাবে আমরা প্রকাশ করি। বিশেষ করে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে প্রকাশ করি তখন আমরা সেটা এভাবে প্রকাশ করি, বিশেষ করে ল্যাট দিয়ে যখন শুরু হয়। ল্যাট আস, একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ল্যাটের পরে কিন্তু অবজেক্ট ফর্ম বসাতে হবে। এটা এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা প্রস্তাবনা বা পরামর্শ বা সাজেশন দেওয়া হয়, প্রপোজাল অর সাজেশন। দিস ইন্ডিকেট these three examples indicate proposal or suggestion. Proposal or suggestion. এছাড়া লেট দিয়ে আরেক ধরনের সেন্টেন্স হয়, সেটা হচ্ছে লেট মি গো আউট, let him do whatever he likes, let him play outside. এই যে তিনটে এক্সাম্পল লিখলাম, এখানে কিন্তু লেটের পরে একটার পরে মি আর একটার পরে হিম, এটার পরেও হিম ব্যবহার করা হয়েছে। আর
ইউ যখন হয় তখন ইউ হয়, কারণ ইউর অবজেক্ট ফর্ম ইউ। তারপরে হি যখন হয়, সি যখন হয় তখন হার হয়। ইট হলে ইটই থাকবে, এর অবজেক্ট ফর্ম ইট। লেটের পরে একটা জিনিস মনে রাখতে হবে, লেটের পরে সবসময় আমাদের কি বসবে, সবসময় আমাদের অবজেক্ট ফর্ম বসবে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটা দিয়ে কিন্তু এই প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দিন বা যেতে দাও। লেট হিম ডু হোয়াট এভার হি ল্যাক্স, তার যা পছন্দ করতে দাও। লেট হিম প্লে আউটসাইড, তাকে বাইরে খেলতে দাও। তাহলে এই তিনটে দিয়ে অনেকটা পারমিশন চাওয়া হয়েছে বা পারমিশনের কথা বলা হয়েছে। অনেক সময় আমরা বলি লেট মি কাম ইন, কোনো অফিসে গিয়ে আমরা বলি লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দিন। তাহলে এটা দিয়েও পারমিশন চাওয়া হয়েছে। তো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, যেটা আমি ওই দিন আনফর্চুনেটলি মিস করে গেছি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আদেশ, উপদেশ, অনুরোধ ছাড়াও এই ধরনের কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এখন আমরা আমাদের আজকের যে মূল বিষয় সেই বিষয়ে আসছি। প্রথমে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব। তাহলে সেই বিষয়ে আলোচনার আগে আমরা একটু জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে এ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড টু ask a question is called an interrogative sentence। অর্থাৎ যেই সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। যেমন আমি লিখতে পারি যে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ। অর আর ইউ গোয়িং টু কলেজ, তুমি কলেজে যাচ্ছ। অর আর ইউ গোয়িং টু অফিস, তুমি কি অফিসে যাচ্ছ। ইজ হি প্লেয়িং ফুটবল অর প্লেয়িং আউটসাইড, সে কি বাইরে খেলা করছে। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। এই ধরনের সেন্টেন্স বা আমরা আরেকটা সেন্টেন্স আমরা ব্যবহার করতে, যেমন আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি হ্যাভ ইউ ডান ইয়োর ডিউটি, তুমি কি তোমার কাজ শেষ করেছো। এই ধরনের কতগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এছাড়াও আরও কতগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেগুলো হচ্ছে কি, যেমন হোয়াটস ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়ার ডু ইউ লিভ। এই ধরনের কোয়েশ্চেনও আমরা করি। তাহলে এখন এখানে দু ধরনের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছি, দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করছি, আমরা প্রথমে ভার্বটা নিয়ে আসছি, তারপরে আমরা সাবজেক্টটা লিখছি, এরপরে বাকি অংশটা লিখছি। যেমন এখানে এই যে অক্সিলারি যেগুলোতে আছে, যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি আছে, যেমন এটা যদি আমি অ্যাসার্টিভ হিসেবে লিখতাম, তাহলে এটাকে আমি এইভাবে লিখতাম ইউ আর গোয়িং টু কলেজ, ইউ আর গোয়িং টু কলেজ। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন আমি লিখছি আর ইউ গোয়িং টু কলেজ, এরকম লিখছি। হ্যাঁ, তাহলে যেখানে অক্সিলারি আছে সেখানে আমরা, অর্থাৎ সাহায্যকারী বা সাপোর্টিং ভার্ব যেখানে আছে
সেখানে আমরা সাপোর্টিং ভার্বটাকে আগে নিয়ে আসছি। এখানে আরও একটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন হি উইল গো হোম। এটাকে যখন ইন্টারেটিভ করলাম, এটাকে আগে নিয়ে আসলাম, উইল হি গো হোম। অর্থাৎ যেখানে সাপোর্টিং ভার্ব আছে, অক্সিলারি আছে, সেখানে আমরা সেটাকে আগে এনে এটাকে ইন্টারেটিভ করছি। আর এখানে এখানে আমরা কি করছি, ডু এনেছি। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইউ ইট রাইস। এটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি তাহলে এই সেন্টেন্সটা হবে এরকম। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। সেখানে আমরা ইন্টারেটিভ করতে গিয়ে কী করছি, এখানে ডু আনছি। ডু ইউ ইট রাইস। আচ্ছা, যদি এটা এরকম থাকতো, হি ইটস রাইস, হি ইটস রাইস, তাহলে আমরা এটাকে ইন্টারেটিভ করতে গিয়ে কী করতাম, ডাজ হি ইট রাইস। এই জিনিসটা আমি আগেও আলোচনা করেছি, তারপরেও আমি আরেকবার আলোচনা করে দিলাম যাতে করে আমাদের আর কোনো অসুবিধা না হয়, আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওই জন্য এখানে অ্যাজ যোগ হয়েছে। সব ভার্বের ক্ষেত্রে যেরকম আমি আগে বলেছিলাম, সব ভার্বের ক্ষেত্রে কিন্তু অ্যাজ যোগ হবে না, সব ভার্বের ক্ষেত্রে আবার ইএসও যোগ হবে না। কিছু ভার্ব আছে ইএস যোগ হবে, কিছু ভার্ব আছে অ্যাজ যোগ হবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তাহলে যদি অ্যাজ বা ইএস যখন থাকবে তখন আমাকে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেখানে কী করতে হবে, আমাকে ডাজ আনতে হবে, তারপরে সাবজেক্টটা বসাতে হবে, এরপরে মূল ভার্বটা বসবে, তারপরে বাকি অংশটা বসবে। এখন এখানে দু ধরনের আমরা কি পেলাম, দু ধরনের আমরা ইন্টারেটিভ সেন্টেন্স পেলাম। কতগুলো ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে অক্সিলারি দিয়ে, কতগুলো, এটাও কিন্তু একটা অক্সিলারি, এখানে এটাও অক্সিলারি, এটাও অক্সিলারি। এটা এক্সট্রা আনা হয়েছে যেহেতু এখানে নেই ইনডেফিনিট টেন্সে, সেজন্য এক্সট্রা আনা হয়েছে। যে সমস্ত সেন্টেন্সে আছে সেগুলো আগে এনে আমরা করব। যেমন হ্যাভ, এখানে ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, হ্যাভটা আগে আনলাম, তাহলে এটা ইন্টারেটিভ হয়ে গেল। এখানে হোয়াট, হাউ, হোয়ার, এরকম আরও অনেক আছে, আরও অনেক ইন্টারেটিভ প্রনাউন, যেমন হুইচ, তারপরে আছে হোয়েন, অ্যাডভার্ব আছে, হোয়েন ইন্টারেটিভ অ্যাডভার্ব। এগুলো হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো দিয়েও আমরা কোয়েশ্চেন করি। তাহলে কখন কোনটা দিয়ে কোয়েশ্চেন করব, আমরা যখন অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন করব, তখন আমাদের মনে রাখতে হবে, যখন আমরা উত্তরটা ইয়েস অর নোতে চাইব, হ্যাঁ অর না, তখন আমরা অক্সিলারি দিয়ে কোয়েশ্চেনটা করব। আমরা একটু এখানে খেয়াল করে দেখি, আর ইউ গোয়িং টু কলেজ, এর উত্তরটা আমরা ইয়েস অর নো দিয়ে দিতে পারি, ইয়েস অর নো। ইজ ই প্লেয়িং ফুড আউটসাইড, ইয়েস অর নো, যে কোনো একটা। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, ইয়েস অর নো। হ্যাভ ইউ ডান ইউর ডিউটি, তুমি কি তোমার কাজ করেছো, ইয়েস অর নো। বাট ইন দিস কেস, দ্যাট ইজ হোয়েন আই এম আস্কিং দিস কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম, আই হ্যাভ টু প্রোভাইড সাম ইনফরমেশন, আমাকে কিছু তথ্য দিতে হবে, আমার নামটা বলতে হবে, মাই নেম ইজ দিস অ্যান্ড দিস, যাই হোক। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাহলে সেখানেও আমাকে আইদার 30 ইয়ার্স, আইদার 25 ইয়ার্স, আইদার 15 ইয়ার্স, যাই বলি না কেন, যাই বয়স হোক না কেন, সেটা একটা তথ্য, সেটা আমাকে দিতে হবে, সেটা আমি ইয়েস অর নো দিয়ে বলতে পারছি না। হোয়ার ডু ইউ লিভ, কোথায় থাকো, তাহলে আমাকে বলতে হবে, যে কোনো একটা জায়গার নাম বলতে হবে, তাহলে সেখানেও আমাকে কি করতে হচ্ছে, একটা তথ্য দিতে হচ্ছে। তাহলে এই দুই ধরনের ইন্টারেটিভ সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি। কিছু ইন্টারেটিভ সেন্টেন্স আছে যেগুলো হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যাবে, আর কিছু ইন্টারেটিভ সেন্টেন্স আছে যেগুলো ইনফরমেশান প্রোভাইড করতে হবে। তবে যেগুলোতে ইনফরমেশান প্রোভাইড করতে হয় সেগুলো সাধারণত হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হুইচ, এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়। এখন কথা হচ্ছে, আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে এখানে, যখন আমরা এই যে হু, হুম, হোয়ার, হোয়াট, হুইচ, এগুলো যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের
একটু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন হাউ এর সাথে হাউ মাচ দিয়েও করতে পারি, হাউ মেনি দিয়েও করতে পারি। হ্যাঁ, যেমন যদি বলি হু আর ইউ, হু আর ইউ, এখন এই যে হুটা এখানে আর বসেছে কেন? কারণ এটা ইউ, হু আর ইউ। তাহলে আমরা জানি ইউ মানে তুমি তোমরা, এখন ইউ এর সাথে আর ব্যবহার করা হয়, এজন্য এই হুটাও কিন্তু হু দিয়ে এটা সিঙ্গুলারও হতে পারে, আইদার ইট মে বি সিঙ্গুলার অর প্লুরাল। হু আর ইউ, তোমরা কারা অথবা তুমি কে। এছাড়া আমাদের কতগুলো যেমন যে পসেসিভ কতগুলো অ্যাডজেক্টিভ আছে, যেমন এই বইটি কার, হুজ বুক ইজ দিস, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো নিয়ে আমি আলোচনা করব, কখন অ্যাডজেক্টিভ হবে, কখন প্রনাউন হবে, হ্যাঁ সেটা আমি পরে আলোচনা করব। হুজ বুক, কার বই, হুজ কার বই, আবার হুজ এটা কাদেরও হতে পারে। এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। হুম ডু ইউ ওয়ান্ট, হুম কাকে, ডু ইউ ওয়ান্ট, এইটা। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও বা তুমি কাদেরকে চাও। তাহলে হুমেরও আমরা দুটো অর্থ প্রকাশ করতে পারি হুম দিয়ে। হুজ দিয়েও আমরা কারা বা কাদের, কার বা কাদের, হু দিয়ে কারা বা কে, এভাবে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট, হোয়াট এটাও সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট মানে কি, তাহলে হোয়াট আর ইউ ডুইং, ইউ ডুইং। এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা এরপরে যেই ভার্বটা বসাবো সেটা নির্ভর করবে আমার এর এই ভার্বটার পরে কি আছে, কোন ধরনের পার্সন আছে, সিঙ্গুলার না প্লুরাল, সেটা আমাকে খেয়াল করতে হবে। আমরা এখানে দেখি, এখানে ইউ আছে, ইউ সিঙ্গুলারের আর প্লুরাল একই, তাহলে সেখানে ইউ যেহেতু তুমি তোমরা দুটোই বোঝায়, সেজন্য আমাদেরকে সবসময় আর বসাতে হবে। এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। ইউ আর সিঙ্গুলারও ইউ আর প্লুরালও ইউ আর, যখন টু ইউ আর নিয়ে বলেছিলাম। এখানে দিস, এখানে দিসের সাথে ইজ বসে, ওই জন্য হুজ বুক ইজ দিস হবে। এখানে হুম ডু ইউ ওয়ান্ট, এখানে ইউ যেহেতু সিঙ্গুলার প্লুরাল দুটোই ডিনোট করে, ওই জন্য ডু আমি বসিয়েছি। তারপরে এখানে ইউ এর সাথে আর বসে। কিন্তু যদি এই কোয়েশ্চেনটা যদি এরকম করতাম যে হুম ডাজ শি বা হি ওয়ান্ট, এখানে আমরা খেয়াল করছি যে এখানে ডাজ হয়ে গেছে। কেন? কারণ এখানে এটা হচ্ছে হি, ওই জন্য আমাদেরকে যখনই আমরা অক্সিলারিটা বসাবো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে, তখন আমাদের এর পরের ওয়ার্ডটা খেয়াল করতে হবে ওয়েদার ইট ইজ সিঙ্গুলার অর প্লুরাল। এখানে আমরা যখন এখানে ডু বসিয়েছি একটা জায়গায়, এখানেও একটা জিনিস খেয়াল করার আছে, সেটা যখন পাস্ট ইনডেফিনিট হবে, যখন সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট হবে, আমি আই এট রাইস বা হি প্লেড ফুটবল যখন লিখব, তখন আমরা যখন বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটে আমাদেরকে এক্সট্রা কী আনতে হয়, আমাদেরকে এক্সট্রা অক্সিলারি ভার্ব বা সাপোর্টিং ভার্ব আনতে হয় কোয়েশ্চেন করতে গেলে। তো যখন পাস্ট ইনডেফিনিট হবে, পাস্ট ইনডেফিনিট যখন হবে সেন্টেন্স, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে ডিড আনতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট হলে আমরা ডু বা ডাজ আনবো, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ ইয়েস থাকলে ডাজ আনতে হবে, আর শুধু যদি ইয়েস না থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজ আনবো, আর যদি ভার্বটা বেসিক ফর্মে থাকে তাহলে ডু আনবো। ডিড হি প্লে, বেসিক ফর্ম, এই ইডিটা কিন্তু চলে যাবে, প্লে ফুটবল। আরেকটা উদাহরণ নিচ্ছি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দে
joined the meeting। এখানেও কিন্তু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে ডিড আনবো। ডিড দে জয়েন দ্য মিটিং, এটা কিন্তু আর জয়েন্ট হবে না, জয়েন দ্য মিটিং। তারা কি মিটিংয়ে যোগদান করেছিল? তারা মিটিংয়ে যোগদান করেছিল। তারা কি মিটিংয়ে যোগদান করেছিল? তাহলে হাউ মাচ দিয়ে এটা তো গেল। হাউ মাচ, হাউয়ের সাথে আমরা যেমন হাউ ওল্ড আর ইউ, আর ইউ, এরকম একটা কোয়েশ্চেন করলাম, সেটা আগে বলেছি ওইদিকে। এখন হাউয়ের সাথে আমরা যখন আমরা কোনো কিছুর কি যে দাম জিজ্ঞেস করি, তখন আমরা হাউ মাচ দিয়ে শুরু করি। হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা চাও। বা আমরা লিখতে পারি যে হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এ ডে, ইন এ ডে অর এ ডে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস লিখি, আরেকটা এক্সাম্পল লিখি। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। এখানে হাউ মাচ দিয়ে দুটো আমি এক্সাম্পল লিখলাম, হাউ মেনি দিয়ে লিখলাম। হাউ মাচের ক্ষেত্রে হাউ মাচ কখন আমরা ব্যবহার করব? যখন আমাদের নাউনটা, এরপরে যে নাউনটা আছে সেটা আনকাউন্টেবল হবে। এখানে মানি আনকাউন্টেবল, কারণ কারেন্সি গোনা যায় না। আমরা হয়তো নির্দিষ্ট একটা কারেন্সি, সেটা টাকা, রুপি, যাই হোক, ডলার, পাউন্ড, এগুলো আমরা গুনতে পারি, কিন্তু মানি বলতে অ্যাকচুয়ালি বোঝায় অর্থ। অর্থ কিন্তু সেভাবে গোনা যায় না, নির্দিষ্ট কারেন্সি হলে সেটা গোনা যায়। হাউ মাচ ওয়াটার, কত জল, তাহলে এটাও কিন্তু গোনা যায় না। তাহলে যে সমস্ত নাউনগুলো, অর্থাৎ হাউ মাচের পরে যদি ম্যাটেরিয়াল নাউন থাকে যেটা আনকাউন্টেবল, সেটা কিন্তু সেটার আগে আমাদেরকে হাউ মাচ বসাতে হবে। কিন্তু কাউন্টেবল নাউন যদি থাকে, যেমন বুক, দিস ইজ এ কাউন্টেবল নাউন, ব্রাদার কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ হাউ মেনি। আরেকটা জিনিস এখানে একটা পয়েন্ট আমাদেরকে নোট করতে হবে, যখন হু যদি সাবজেক্ট হয় তাহলে ডু অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, কিন্তু যখন নেগেটিভ হয় তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের ডু বসাতে হবে। যেমন একটা উদাহরণ নিচ্ছি, হু ইনসাল্টেড ইউ, অর হু হিট ইউ বা ইনসাল্টেড ইউ লিখলাম। তোমাকে কে অপমান করেছিল? তাহলে এটা হচ্ছে হাঁ বোধক। যেরকম আমি বলেছিলাম যে প্রত্যেক ধরনের, আমরা যে 5 ধরনের সেন্টেন্স আলোচনা করেছি সবগুলোতে হাঁ বোধক এবং না বোধক আছে। তাহলে যখন আমরা না বোধক ইন্টারেটিভ সেন্টেন্স করব, সেক্ষেত্রে আমাদেরকে ডু নট বা ডিড নট আনতে হবে। তাহলে যখন আমরা যেমন হু ডাজ নট নো দ্য ম্যাটার, কে বিষয়টা জানে না, এই ক্ষেত্রে কিন্তু এটা না বোধক, সেজন্য আমাদেরকে কী আনতে হয়েছে? ডাজ নট আনতে হয়েছে। হু ডাজ নট নো দ্য ম্যাটার, কে এখানে থার্ড পারসন বোঝানো হচ্ছে, ওই জন্য এখানে ডাজ নট, কারণ এখানে আমরা সরাসরি সেকেন্ড পারসনকে কোয়েশ্চেনটা করছি না। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে ডাজ নট আনতে হবে। এই স্পেশাল জিনিসটা আমাদেরকে
মনে রাখতে হবে, বিশেষ করে ইন্টারেটিভ সেন্টেন্সে। আমরা এই যখন সাধারণ যে ইন্টারেটিভ সেন্টেন্স যেগুলো আছে, যেমন অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলো ইন্টারেটিভ সেন্টেন্স আছে, সেখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি আমাদের, যেমন রিনা, সাবজেক্ট যদি আমাদের নাউন হয়, রিনা ইজ রাইটিং এ লেটার, এটাকে যদি আমরা ইন্টারেটিভ নেগেটিভ করতে যাই, নেগেটিভ ইন্টারেটিভ যেটাকে বলে, ইজ রিনা, সরি, ইজ নট রিনা রাইটিং এ লেটার, একই সেন্টেন্সকে লিখলাম হি ইজ রাইটিং এ লেটার। এটাকে যদি নেগেটিভ করতে যায়, নেগেটিভ ইন্টারেটিভ করতে যায়, তাহলে কী হবে, ইজ হি নট রাইটিং এ লেটার। এখন এই নেগেটিভ ইন্টারেটিভ সেন্টেন্সটা এবং এই নেগেটিভ ইন্টারেটিভ সেন্টেন্স, এই দুটো নেগেটিভ ইন্টারেটিভ সেন্টেন্সকে আমরা অন্যভাবে লিখছি, ইজেন্ট রিনা রাইটিং এ লেটার। সেকেন্ড কেজে, ইজেন্ট হি রাইটিং এ লেটার। তাহলে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা যখন আমাদের নাউন, তখন কিন্তু যখন না বোধক করছি, না বোধক করে ইন্টারেটিভ করছি, নেগেটিভ ইন্টারেটিভ করছি, তখন নটটা সাবজেক্টের আগে চলে এসছে। এখানে কিন্তু যখন প্রনাউন বসাচ্ছি, তখন আমি এটাকে শি লিখলাম, তাহলে বুঝতে আরও সুবিধা হবে, রিনার যে প্রনাউন শি, তখন আমি নটটাকে পরে নিয়ে যাচ্ছি, ইজ শি নট রাইটিং এ লেটার, কিন্তু এখানে লিখছি ইজ নট রিনা রাইটিং এ লেটার, এখানে লিখছি ইজ শি নট রাইটিং এ লেটার। এই ডিফারেন্সটা আমাদের খেয়াল করতে হবে। যদি সাবজেক্ট আমার নাউন হয়, তখন কিন্তু নটটা আগে লিখতে হবে, আর যদি সাবজেক্ট প্রনাউন হয়, নটটা পরে লিখতে হবে। কিন্তু যদি আমি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি, কন্ট্রাক্টেড ফর্ম মানে ইজ নটকে যদি আমি ইজেন্ট লিখি, হ্যাভ নটকে যদি হ্যাভেন্ট লিখি, উইল নটকে যদি ওন্ট লিখি, শ্যাল নটকে যদি শ্যান্ট লিখি, তখন কিন্তু আমাদের এই নিয়মটা ফলো করার দরকার নেই। তখন আমরা কি করব, তখন ওয়েদার দ্য সাবজেক্ট ইজ নাউন আর প্রনাউন, সাবজেক্ট নাউন হোক আর প্রনাউন হোক, যাই হোক, আমরা কি করব, আমরা পুরো কন্ট্রাক্টেড ফর্মটা আগেই লিখে দেব, তাই তো। তাহলে দেখা যাচ্ছে ইন্টারেটিভ সেন্টেন্সের, ঠিক আছে, ইন্টারেটিভ সেন্টেন্সের আমাদের তেমন কোনো প্রবলেম নেই। ইন্টারেটিভ সেন্টেন্স খুব যে কঠিন বিষয় তা নয়। ইন্টারেটিভ সেন্টেন্স একদম কি সোজা জিনিস, সোজা জিনিস। মানে দু ধরনের ইন্টারেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ইয়েস অর নো উত্তরের পরিপ্রেক্ষিতে, আর ইনফরমেশান চাওয়ার জন্য। তবে ইনফরমেশান চাওয়ার জন্য যেটা করব আমরা, সেগুলো হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার এগুলো দিয়ে করতে হবে। আর অক্সিলারি যেগুলো, সেগুলো অক্সিলারি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, উড, কুড, শুড, মাইট, এই যা আছে সেগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন সেগুলো আগে এনে আমরা ইন্টারেটিভ সেন্টেন্স গঠন করব। এই গেল ইন্টারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন। এবার আসি আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে, বলেছিলাম যে ইচ্ছাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। এখন ইচ্ছাসূচক বাক্য বলতে কী বোঝায়? তাহলে ইচ্ছা, ওই যে বলেছিলাম ডিজায়ার, আকাঙ্ক্ষা, হ্যাঁ, উইশ, এগুলো। তাহলে এ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড টু
এক্সপ্রেস এ ডিজায়ার অথবা উইশ ইজ কল্ড অ্যান অপটেটিভ সেন্টেন্স। এগুলোর ব্যবহার আসলে খুবই সীমিত ইংরেজিতে। যেরকম বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহার 80%, বাকি আমরা অন্য যে 20% সেন্টেন্স আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অন্যান্য সেন্টেন্স ব্যবহার করে থাকি। তাহলে এ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড টু এক্সপ্রেস এ ডিজায়ার ইজ কল্ড অ্যান অপটেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দিয়ে আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য বলা হয়। সাধারণত আমরা দুই ধরনের ইচ্ছা আমরা প্রকাশ করি। একটা হচ্ছে আমাদের যখন আমরা প্রার্থনা, কারোর জন্য কোনো প্রার্থনা করি, প্রেয়ার, সেখানে আমরা কি করি, লিখি মে গড ব্লেস ইউ। তারপর আমরা যখন কারোর জন্য কোনো কিছু ইচ্ছা করি, উইশ, যেমন আমরা বলি উইশ ইউ গুড লাক, উইশ ইউ গুড লাক। তারপরে আমরা অনেক সময় বলি যে মে ইউ বি হ্যাপি। এগুলো হচ্ছে বক্তার ইচ্ছা। তাহলে ইচ্ছাসূচক বাক্য কিন্তু খুবই সীমিত। সেক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখতে হবে, আমরা সাধারণত কি করব, আমরা যখন এগুলো ব্যবহার করব, ইচ্ছাসূচক বাক্য ব্যবহার করব, তখন আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা মে ইউজ করব। এখন অনেক সময় দেখা যায় যে মেটা আমরা ইউজ করছি না। মেয়ের পরে সাধারণত আমরা কি করি, একটা মে বসায়, একটা ওয়ার্ড, এই মে ওয়ার্ডটা বসায়, তারপরে আমরা অর্থাৎ মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসাই। অনেক সময় মে প্লাস অ্যাসার্টিভ ইকুয়াল টু অপটেটিভ, মে প্লাস অ্যাসার্টিভ ইকুয়াল টু অপটেটিভ। এই যে লিখলাম মে গড ব্লেস ইউ, তাহলে মে এখানে হলো প্লাস, এই যে অংশটা এটা অ্যাসার্টিভ, তাহলে হয়ে গেল কি অপটেটিভ বা ইচ্ছাসূচক বাক্য। কিন্তু যখন আমি লিখলাম যে লং লিভ দ্য কিং, এটাও কিন্তু অপটেটিভ সেন্টেন্স। এখন আমি যখন বলবো অপটেটিভ সেন্টেন্সের আগে আমি যদি এরকম বলি যে অপটেটিভ সেন্টেন্সের আগে মে বসবে, তখন কি হয় যে যখন কোনো সেন্টেন্সে, এরকম কোনো সেন্টেন্সে যেটা দিয়ে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে সেটার আগে মে নেই, তখন আমরা একটু কনফিউশনে ভুগি। তখন আমাদেরকে খেয়াল করতে হবে, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে মে ভার্বটা এখানে কি আছে, উজ্জ আছে। কীরকম উজ্জ আছে, আসলে এই সেন্টেন্সটা হচ্ছে মে দ্য কিং লিভ লং, মে দ্য কিং লিভ লং। তাহলে এটা আমরা এইভাবে না লিখে এইভাবে কেন লিখলাম, অনেক সময় সেন্টেন্সের সৌন্দর্য বর্ধনের জন্য, বাহুল্য বর্জনের জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কি করি, কতগুলো ওয়ার্ড বাদ দিয়ে থাকি। যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়েছিলাম যে ইউ ডু দ্য ওয়ার্ক, ইউটাও উজ্জ রাখি, ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এই ধরনের আমরা কিছু যেই ওয়ার্ডগুলো দিয়ে বাহুল্য অর্থাৎ সেন্টেন্স বড় হয়ে যায় সেগুলো আমরা বাদ দিই সাধারণত, যাতে করে আমাদের বলতে বা লিখতে সুবিধা হয়। তাহলে লং লিভ দ্য কিং অর্থাৎ মে দ্য কিং লিভ লং। তাহলে আমাদের মনে রাখতে হবে মে না থাকলেই যে একটা সেন্টেন্স অপটেটিভ হবে না তা নয়, আমাদেরকে দেখতে হবে ওই সেন্টেন্সটা দিয়ে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে কি না। তো যেহেতু এই অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার খুবই সীমিত ইংরেজিতে, তাহলে এটা নিয়ে আমাদের আর তেমন তেমন আলোচনা করার দরকার নেই। তো তারপরেও আমি নেগেটিভ ফর্মটা যদিও আগে আলোচনা করেছি, এটা নেগেটিভ ফর্মটা আমি
একটু আলোচনা করে দিই কীভাবে গঠন করতে হবে। যেমন মে ইউ বি হ্যাপি, এটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ হাঁ বোধক। আর যখন আমি লিখলাম মে ইউ নট সাফার ইন লাইফ, তুমি যেন জীবনে দুর্ভোগ না পোহাও বা তোমার জীবনে যাতে দুর্ভোগ না আসে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তবে নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার অপটেটিভ সেন্টেন্সে নেগেটিভের ব্যবহারটা খুবই সীমিত। এটার ব্যবহার পুরো টোটালি অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার সীমিত। তার মধ্যে অপটেটিভ নেগেটিভ যেটা হয় অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম যেটা হয় সেটার ব্যবহার কিন্তু সীমিত। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে সেন্টেন্স প্যাটার্ন, আবেগসূচক বাক্যের গঠন। আবেগসূচক বাক্যের গঠন। এখানে আমরা বিস্ময়সূচক লিখব না, কারণ সেটা আমি আলোচনা করেছি। কারণ ইমোশন, এক্সক্লেমেশন দিয়ে বিভিন্ন ধরনের ইমোশন প্রকাশ করা হয়। সেখানে বিস্ময় একটা ইমোশন, সব ধরনের ইমোশন নয়। সেজন্য আমরা এটাকে আবেগসূচক বাক্য বলবো বা ইমোশনাল যে সেন্টেন্স বলবো, যে সেন্টেন্স দিয়ে ইমোশন প্রকাশ করা হয়। তাহলে এটার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা কী হবে? এ সেন্টেন্স which is used to express an emotion, or sudden feeling, or we can write or sudden feeling. ফিলিংটা অনেক ধরনের হতে পারে। is called an exclamatory sentence. এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যেগুলো সাধারণত ব্যবহার করি সেখানেও কিন্তু ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ব্যবহার আছে। যেমন কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করি আমাদের যে আবেগগুলো প্রকাশ করার জন্য, আমরা ব্যবহার করি এলাস, হুররা, ব্রাভো, ফাই, এই ধরনের আরও অনেক আছে। এই ধরনের আমরা শব্দগুলো ব্যবহার করি দুঃখ, আনন্দ, তা বিস্ময়, এগুলো প্রকাশ করার জন্য। তাহলে আমরা যখন এই ধরনের এই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেটার সাথে, তাহলে আমি যদি বলি যে এক্সক্লেমেশন ওয়ার্ড প্লাস এক্সক্লেমেশন ওয়ার্ড অর্থাৎ এলাস বা যে কোনো একটা নিলাম এখান থেকে, প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন একটা উদাহরণ নিই এলাস দিয়ে। এলাস, হি ইজ নো মোর, হি ইজ নো মোর, তিনি আর নেই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা কি লিখি? আমরা কি দিই? আমরা ফুল স্টপ দিই। তাহলে এখানেও একটা আমরা ফুল স্টপ দিলাম, কিন্তু এখানে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক বসাবো, অর্থাৎ আমরা একটা বিস্ময়সূচক বা আবেগসূচক একটা চিহ্ন আমরা বসাবো। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে বসাতে হবে। যেমন লিখলাম যে ফাই, ছিচি, ফাই ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক। এখানে আমরা কি বসালাম? ফুল স্টপ বসালাম। এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক দিলাম। এখন এছাড়াও কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেগুলোতে সাধারণত এই ওয়ার্ডগুলো প্রথমে ব্যবহার করা হয় না। সেগুলো আমরা কি দিয়ে ব্যবহার করি? হোয়াট, হাউ, এগুলো দিয়ে ব্যবহার করি। যেমন হোয়াট
এ নাইস বার্ড ইট ইজ বা হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ। এখানে কি হয়ে গেল, এখানে আমরা কোনো এক্সক্লেমেশন ওয়ার্ড আমরা প্রথমে ব্যবহার করলাম না, আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা লিখলাম, সম্পূর্ণ সেন্টেন্সটা লিখে তারপরে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক বসালাম, সম্পূর্ণ সেন্টেন্সটা লেখার পরে একটা এক্সক্লেমেশন মার্ক বসালাম। এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে ভার্বটা আছে এখানে, সেই ভার্বটা আমাদের শেষে লিখতে হবে, টু বি ভার্ব। হ্যাঁ, এটা যদি আমরা আবার আগে লিখে দিই তাহলে কিন্তু একটু প্রবলেম আছে, তখন কী হয়ে যাবে, হোয়াট এ নাইস গার্ডেন ইজ ইট, তখন এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। সেজন্য আমাদের এই প্যাটার্নটায় একটু সতর্ক থাকতে হবে। যেমন হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া ইট ইজ। তাহলে ইজটা কোথায় গেল, পরে গেল। আমরা এখানে কোনো এক্সক্লেমেশন ওয়ার্ড বসালাম না, আমরা এক্সক্লেমেশন মার্কটা বসালাম শেষে। যদি প্রথমে এক্সক্লেমেশন ওয়ার্ড বসাই আমরা, তখন এক্সক্লেমেশন ওয়ার্ডের পরেই আমাদেরকে এক্সক্লেমেশন মার্কটা বসাতে হবে এবং তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হবে। যখন আমরা উইদাউট এনি এক্সক্লেমেশন ওয়ার্ড, দ্যাট ইজ উইদাউট এনি ইমোশনাল ওয়ার্ড, উইদাউট এক্সপ্রেসিং এনি ইমোশন ইন দ্য বিগিনিং, দ্যাট ইজ এলাস, ফাই অর হুররা, ব্র্যাভো, এই ধরনের ওয়ার্ড ব্যবহার না করে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখব, তখন আমাদেরকে পুরো সেন্টেন্সটা লিখে শেষে আমাদেরকে এক্সক্লেমেশন মার্কটা বসাতে হবে। হাউ দিয়ে একটা উদাহরণ নিই, হাউ হ্যাপি ইউ আর, কত সুখী তুমি। হাউ হট ইট ইজ টুডে, আজ কি গরম। তাহলে এই যে ইন্টারেটিভ সেন্টেন্সে আমাদের মনে রাখতে হবে যে হোয়াট হাউ যখন আমরা বসাই তখন ভার্বটি সাবজেক্টের আগে বসে। যেমন এটা যদি এরকম হতো যে হাউ আর ইউ, এখানে কিন্তু এটা কোয়েশ্চেন, এখানে সাবজেক্টের আগে কিন্তু ভার্বটা বসেছে। কিন্তু যখন আমি হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করলাম তখন ভার্বটা চলে গেছে পরে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হয় ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা দেখি এখন নেগেটিভ ফর্ম আছে কি না। নেগেটিভ ফর্ম যেমন এখানে সাধারণত আমরা যখন যে নেগেটিভ ফর্ম আমরা আগে যেগুলো করেছি, যে আমি বলেছি যে প্রত্যেকটা সেন্টেন্সেরই, প্রত্যেক ধরনের সেন্টেন্সেরই কী আছে, নেগেটিভ ফর্ম আছে। তাহলে নেগেটিভ ফর্ম যদি এখানে যদি না থাকে, আমরা দেখব যে এখানে নেগেটিভ ফর্ম আছে কি না। এখানে যে আমরা লিখলাম যে অ্যালাস হি ইজ নো মোর, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের, প্রত্যেক ধরনের সেন্টেন্সেরই কী আছে, নেগেটিভ ফর্ম আছে। তাহলে এর ফাংশনটা কি, যেমন অপটেটিভ সেন্টেন্সে আমরা পড়েছি যে ইচ্ছা প্রকাশ করে, প্রার্থনা করা, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ফাংশন। ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা আদেশ, উপদেশ, অনুরোধ বা যে নির্দেশ দেওয়া, কোনো কিছু টিচার আমাদেরকে নির্দেশ দেন বা আমাদের মা বাবা আমাদেরকে নির্দেশ দেন, সরকার জনগণকে নির্দেশ দেয়। তারপরে কি সাজেশন, প্রস্তাব বা পরামর্শ, উপদেশ দেয়, অনুরোধ করে, তারপরে নিষেধ করা। হ্যাঁ, সেগুলো হচ্ছে কিসের, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কী পড়েছিলাম, সাধারণভাবে বিবৃতি দেওয়া বা কোনো ডিক্লারেশন, সেগুলো হচ্ছে যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং ইন্টারেটিভ সেন্টেন্সে আমরা এতক্ষণ যেটা পড়েছি সেখানে কি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করি। এখন সবার শেষে যেটা বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে আমরা কি কি জিনিস ব্যবহার করি, তখন আমরা সেখানে ব্যবহার করি কি, যে আনন্দ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি হুররা,
তারপরে আমরা দুঃখ প্রকাশ করার জন্য হাই এলাস। তারপরে বিস্ময় প্রকাশ করার জন্য যে যেমন এই যে সেন্টেন্সটা লিখেছি, হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, এটা বিস্ময় প্রকাশ করা হয়েছে। আলাদা কোনো ওয়ার্ড আমাদের দরকার নেই। এবার যখন আমরা ব্যবহার করি যে করুণা যখন প্রকাশ করি, পুয়ার ফেলো, বেচারা, হ্যাঁ, সেই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে বিরক্তি যখন প্রকাশ করি, হাউ শেবি দ্য স্ট্যাচু ইজ, লিখতে পারি হাউ, এটা বিরক্তি, শেবি কি জীর্ণ, দ্য স্ট্যাচু ইজ মূর্তিটা কি জীর্ণ হয়ে গেছে বা মূর্তিটা কি জীর্ণ, স্ট্যাচু ইজ। তারপরে আমরা উৎসাহ দেওয়ার জন্য ব্যবহার করি ব্র্যাভো, বাহ, বলি না বাহ কি ভালো, হ্যাঁ কি ভালো গোল করেছে। তারপরে গ্রিটিং, স্বাগত সম্ভাষণের জন্য আমরা ব্যবহার করি হ্যালো, এই যে বা, হ্যাঁ এই ধরনের ইয়ে ব্যবহার করি, যে শব্দ ব্যবহার করি, হ্যালো, হাউ নাইস টু মিট ইউ আফটার ইয়ার্স। তারপরে ফেয়ারওয়েল, বিদায়ের জন্য আমরা ব্যবহার করি গুড বাই, হ্যাঁ গুড নাইট, এই ধরনের গুড বাই, গুড নাইট, এগুলো আমরা ব্যবহার করে থাকি। হোপ, উইল মিট ইউ অ্যাগেইন, হোপ আইল মিট ইউ অ্যাগেইন অর উইল মিট অ্যাগেইন, মিট অ্যাগেইন। এই গেল ইন্টারেটিভ সেন্টেন্স। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে হোয়াট দিয়ে যখন আমরা কোনো এগুলো গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন হোয়াট দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখব, খেয়াল রাখতে হবে যদি আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাউন হয়, তাহলে আমাদেরকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তখন এ বা এন বসাতে হবে। এটার উপর ভিত্তি করে যে এটা যদি ভাওয়েল হয় তখন এন, বা এটা যদি কনসোনেন্ট হয় তখন এ বসাতে হবে। কিন্তু যখন হাউ বসাবো তখন তারপরে আমাদেরকে অ্যাডজেক্টিভটা বসাতে হবে। হাউ হ্যাপি ইউ আর, এটা অ্যাডজেক্টিভ। হাউ হট, অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু কী আসবে, নাউন আসবে, এখানে নাউন আসবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এ এন এগুলো ব্যবহার করতে হয় হোয়াট দিয়ে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখি। আর হাউ দিয়ে লিখলে আমাদের এটা ব্যবহার করার দরকার নেই। আমরা হাউ দিয়ে যখন লিখব তখন তারপরে সাধারণত কী আসে, জেনারেলি আছে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও আসতে পারে। এখন ইংরেজিতে তো সবগুলোতে এক্সেপশন থাকে, সেজন্য এটা আমি আলোচনা করে দিলাম। তো এই গেল আমাদের বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার। আপাতত আমরা এখানেই শেষ করব। আমি বলেছিলাম যে এটা 2 দিন লাগবে, 2টো লেসন বা 3টে লেসন লাগতে পারে সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য। স্ট্রাকচারগুলো আমি আলোচনা করে রাখলাম, আগে সেন্টেন্সের প্যাটার্নগুলো আলোচনা করে রাখলাম, কারণ পরবর্তীতে আমরা যেই লেসনগুলোতে আসব সেখানে এই সেন্টেন্সগুলো দরকার হবে, সেজন্য এটা আলোচনা করে রাখলাম। যাই হোক, আমি আমার লেসন এখানে শেষ করছি। লেসনটা বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি চাইছিলাম যে এই 3টে সেন্টেন্সই আজকে শেষ করব। তো পরবর্তীতে আবার কথা হবে আরেকটা লেসন নিয়ে। সেই লেসনে আবার দেখি নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে। আর সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে বিদায় জানাচ্ছি। গুড নাইট।